বাস্তব এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার চর আলগী গ্রামের বাসিন্দা মোহাম্মদ নাজমুল হোসেন। এখানে তার নামটি ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল 2018 সালের সেপ্টেম্বর মাসের দিকে। তিনি অনুরোধ করেছেন যেন তার পরিবারের সম্মানের কথা ভেবে কিছু নাম পরিবর্তন করা হয়, কিন্তু ঘটনাগুলো যেন হুবহু তুলে ধরা হয়। 2018 সালে নাজমুল তখন কিশোরগঞ্জে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বাড়িতে ছিলেন তার বাবা আব্দুল করিম, মা রওশন আরা, ছোট বোন সুমাইয়া এবং বড় চাচাতো ভাই রাকিব। তাদের পরিবার মোটামুটি সচ্ছল ছিল না, তবে শান্ত ছিল। কারোর সঙ্গে প্রকাশ্যে শত্রুতা ছিল না, কিন্তু গ্রামের জমি নিয়ে পুরনো একটি বিরোধ ছিল পাশের বাড়ির লোকজনের সঙ্গে। বিষয়টি বাইরে থেকে ছোট মনে হলেও ভেতরে ভেতরে মনোমালিন্য চলছিল বহুদিন। ঘটনার শুরুটা খুবই সূক্ষ্মভাবে। এক সকালে মা উঠোন ঝাড়ু দিতে গিয়ে দেখেন দক্ষিণ কোণের আম গাছের নিচে মাটির উপর গোল করে ছড়ানো সাদা গরু, তার মধ্যে 3টে লাল মরিচ, একটি ডিম ভাঙা অবস্থায় আর মাঝখানে কালো সুতো পেঁচানো। প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো বাজে মজা করছে, সেগুলো সরিয়ে ফেলা হলো। কিন্তু পরদিন আবার একই জায়গায় আরেকটি পুঁটলি পাওয়া গেল, লাল কাপড়ে বাঁধা। খুলে দেখা গেল ভেতরে শুকনো পাখির পালক, কিছু চুল আর তীব্র দুর্গন্ধযুক্ত কালচে মাটি। সেদিন থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। ছোট বোন সুমাইয়া, যে তখন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ করে অস্বাভাবিক আচরণ শুরু করে। সে রাতে ঘুমোতে পারত না। মাঝরাতে উঠে বসে থাকতো, বলতো আমার কানের কাছে কেউ ফু দেয়। কখনো বলতো আমার নাম ধরে ডাকে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। প্রথমে সবাই ভেবেছিল মানসিক চাপ, পড়াশোনার টেনশন, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অন্যদিকে মন নেয়। সুমাইয়া প্রায় বুক চেপে ধরতো, বলতো বুকের ভেতরে কিছু ভারী বসে আছে। ডাক্তার দেখানো হলো, এসিজি, রক্ত পরীক্ষা সব স্বাভাবিক, কোনো সমস্যা ধরা পড়ল না। কিন্তু মেয়েটার চোখের নিচে কালি পড়তে লাগলো, মুখ শুকিয়ে গেল। একদিন বিকেলে হঠাৎ সে রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে গেল। শরীর শক্ত হয়ে যায়, চোখ স্থির, মুখ দিয়ে ফেনা বের হয় না, কিন্তু ঠোঁট কাঁপতে থাকে। তার গলা থেকে এমন একটি কর্কশ শব্দ বের হয় যা পরিবারের কেউ আগে কখনো শোনেনি, যেন তার নিজেই স্বর নয়। এই অবস্থার পর গ্রামের এক বয়স্ক মানুষ, যিনি কিছুটা ঝাড়ফুঁক জানেন বলে পরিচিত, তিনি বাড়িতে আসেন। চারপাশ দেখে চুপচাপ থাকেন। তারপর নাজমুলের বাবাকে আলাদা করে বলেন, বাড়ির চার কোণে খোঁজ নিন, মাটির নিচে কিছু পুঁতে রাখা হয়েছে। সেই রাতে টর্চ নিয়ে চারজন মিলে বাড়ির উত্তর কোণ খোঁড়া হয়। প্রায় 1.5 ফুট নিচে একটি ছোট পিতলের কলস পাওয়া যায়, মুখ শক্ত করে লাল কাপড়ে বাঁধা। কাপড়ে কালো কালি দিয়ে কিছু আঁকিবুকি করা। সবার হাত কাঁপছিল, তবু খুলে দেখা হলো। ভেতর থেকে বের হলো পচা গন্ধ, ছিল শুকনো গরুর হাড়ের টুকরো, মুরগির কাটা মাথার শুকনো অংশ, কালো চুল, লালচে জমাট পদার্থ আর অদ্ভুত আঠালো মাটির কলস। মাটির কলসের ভেতরে সুমাইয়ার পুরো নাম কাগজে লিখে গুজে রাখা। মা চিৎকার করে কেঁদে ওঠেন। বয়স্ক লোকটি কলস দেখে বলেন, এটা বদ্ধ কালো জাদু, কারো শরীর বা প্রাণশক্তিকে ধীরে ধীরে শেষ করার কাজ। নাম, চুল আর নির্দিষ্ট জিনিস একসাথে করে পুঁতে রাখা হয়েছে। যতদিন এটা মাটির নিচে থাকবে ততদিন প্রভাব চলবে। নাজমুল জিজ্ঞেস করেন, এটা কি নিশ্চিত? তিনি বলেন, নিশ্চিত বলতে পারবো না, কিন্তু লক্ষণগুলো মিলছে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কলসটি না খুলে, না ভেঙে, নির্দিষ্ট দোয়া পরে আগুনে পুড়িয়ে ফেলার পরামর্শ দেন তিনি। কিন্তু ভুলটা ঘটে এখানেই। রাকিব, চাচাতো ভাই, বিষয়টি বিশ্বাস করছিল না। সে সবার অগোচরে এক দুপুরে কলসটি ভেঙে ফেলে এবং ভেতরের জিনিস পুকুরে ফেলে দেয়। ভাবে এসব বাজে জিনিস শেষ। সেই রাতেই ঘটনা মোড় নেয়। সুমাইয়া হঠাৎ প্রচণ্ড চিৎকার শুরু করে, বলে ওরা এসেছে, ওরা রেগে গেছে। তার শরীর কাঁপতে থাকে, চোখ লালচে হয়ে ওঠে। সে নিজের চুল নিজেই টানতে থাকে। তার বুকের মাঝখানে কালশিটে দাগ দেখা যায়, যেন ভেতর থেকে চাপা পড়েছে। একই রাতে রাকিবেরও অদ্ভুত অসুস্থতা শুরু হয়। তার শরীর অবশ হয়ে যায়, মুখ বেঁকে যায়, কথা জড়িয়ে যায়। ডাক্তার দেখে বলেন মাইনর স্ট্রোক হতে পারে, কিন্তু রিপোর্টে তেমন কিছু স্পষ্ট আসে না। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পরিবার বাধ্য হয়ে পাশের উপজেলার একজন পরিচিত রুকাইয়াকারীর কাছে যায়। তিনি বাড়িতে এসে কয়েক ঘন্টা কোরআন তিলাওয়াত করেন, নির্দিষ্ট আয়াত পড়ে পানি দেন, বাড়ির চার কোণে লবণ ছিটিয়ে দেন।
বলেন, যে কাজ করেছে সে সম্পূর্ণ নিয়মে করেনি। আর আপনারা কলস ভেঙে কাজের ধারাটা ভেঙে ফেলেছেন। এখন প্রভাব এদিক ওদিক আঘাত করেছে। টানা কয়েক সপ্তাহ ধরে চিকিৎসা, দোয়া, মানসিক সাপোর্ট সব একসাথে চলে। ধীরে ধীরে সুমাইয়ার অবস্থা উন্নতি হয়। তার বুকের ব্যথা কমে, ঘুম ফিরে আসে। রাকিবও কিছুটা সুস্থ হয়, যদিও তার হাতের আঙুলে মাঝে মাঝে অবশ ভাব থাকে। পরে গোপনে শোনা যায়, জমি নিয়ে বিরোধে জড়িত পাশের বাড়ির এক আত্মীয় নাকি বাইরে থেকে একজন তান্ত্রিক এনে কাজটি করিয়েছিল। উদ্দেশ্য ছিল ভয় দেখানো, মানসিকভাবে ভেঙে ফেলা। কিন্তু নিয়ম ভেঙে কলস সরিয়ে ফেলার কারণে প্রভাব পুরোপুরি স্থায়ী হতে পারেনি, আবার পুরোপুরি নিঃশেষও হয়নি। কিছুটা আঘাত দুই দিকেই ছড়িয়ে পড়েছিল। নাজমুল তার চিঠির শেষে লিখেছেন, আমি বিজ্ঞান অস্বীকার করি না, কিন্তু ২০০০ সালের সেই ঘটনাগুলো আমাদের পরিবারকে বুঝিয়ে অন্যের ক্ষতি করার জন্য যে অন্ধকার পথ বেছে নেয়, সেই অন্ধকার একসময় নিজের দিকেও ফিরে আসে। কারো জাদু থাকুক বা না থাকুক, মানুষের হিংসা, প্রতিহিংসা আর লোভ যখন এর সাথে মিশে যায়, তখন তার প্রভাব বাস্তব জীবনে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আজ তাদের পরিবার স্বাভাবিক জীবন যাপন করছে, কিন্তু বাড়ির উত্তর কোণে যেখানে সেই কলস পাওয়া গেছিল, সেখানে এখনো সন্ধ্যার পর কেউ যায় না। নাজমুল বলেন, ভয়টা হয়তো মনের, কিন্তু ২০১৮ সালের সেই রাতগুলির স্মৃতি আমাদের জন্য বাস্তবের চেয়ে বাস্তব। ধন্যবাদ সবাইকে।